বন্ধুরা কেমন আছো সবাই? আচ্ছা, নিনজা শব্দটা শুনলে তোমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? কালো কাপড়ে ঢাকা একজন ছায়ামানব যার হাতে থাকবে ধারালো কাটানা, আর সে দেয়াল বেয়ে অনায়াসে উঠে যেতে পারে, তাই তো? কিন্তু যদি আমি বলি এই ধারণাটা পুরোপুরি ঠিক না, কারণ আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি এমন এক নিনজার গল্প যার নাম কুরো। দেখতে একদম গোলগাল লান্দু সুন্দর একটা ছেলে, যাকে দেখে মনে হবে 2 আর 2 যোগ করতে গেলেও হয়তো ক্যালকুলেটর লাগবে, কিন্তু আসলে সে একজন ভয়ঙ্কর নিনজা। আর সে প্রচুর অলস। আর এই অলস নিনজাকেই যখন এক হাই স্কুলে আন্ডারকভার এজেন্ট হিসেবে পাঠানো হয়, তখন যা যা ঘটে তা হাসতে হাসতে তোমার পেটেও খিল ধরিয়ে দেবে। তো আর এক মুহূর্ত দেরি না করে চলো ডুব দেওয়া যাক এই মজার আর অ্যাকশনের ভরপুর দুনিয়ায়। আর পুরো গল্প জুড়েই বরাবরের মতো আমি মুভিম্যান আছি তোমাদের সাথে। আমাদের আজকের মুভির নাম আন্ডার নিনজা। আমাদের আজকের গল্পটা জাপানের। প্রথমে আমাদেরকে দেখানো হয় জাপানের ব্যস্ত শহর, আর এখানে আমরা জানতে পারি এই সাধারণ মানুষের ভিড়েই লুকিয়ে আছে প্রায় 2 লাখেরও বেশি নিনজা। এরা কোনো কালো পোশাক পরে না বা মুখে মাস্ক লাগিয়ে ঘরে না। এরা আমার আপনার মতোই ডাক্তার, ইঞ্জিনিয়ার, দোকানদার বা অফিসের কোনো কর্মচারী, কিন্তু এরা সবাই এক অদৃশ্য সংগঠনের অধীনে কাজ করে, আর এটাকেই সংক্ষেপে NIN বা ন্যাশনাল ইন্টেলিজেন্স অফ নিনজাস নামে পরিচিত। এই নিনজাদের মধ্যেই একজন হলো সুজুকি। দিনের বেলায় সে একজন সাধারণ ম্যাগাজিনের এডিটর, যার কাজ হলো লেখকদের পাণ্ডুলিপিগুলো পড়া আর অফিসের বসের ঝাড়ি খাওয়া। কিন্তু রাতের অন্ধকারে সে একজন লো র্যাঙ্কের নিনজা। একদিন অফিসে বসে সে একজন লেখকের বকবকানি শুনছিল। এমন সময় হঠাৎ করে তার ফোনে একটা মেসেজ আসে, আর মেসেজ পাল্টে যায়। সে লেখককে কোনো মতে একটা অজুহাত দিয়ে বলল, আজ আর হবে না ভাই, আপনি বসুন। বলেই সেখান থেকে এমন দৌড় দিল যেন পেছনে রকেট লাগানো আছে। সুজুকি ছুটতে ছুটতে একটা ব্রিজের উপরে পৌঁছালো, আর সেখানে এসে সে একজন রাশিয়ান লোককে দেখতে পায়। এই লোকটা আসলে নিনজাদের শিকার করে বেড়ায়। লোকটা দেখতে যেন একটা আস্ত গন্ডার, আর সুজুকিকে মিশন দেওয়া হয়েছে এই লোকটাকে দুনিয়া থেকে পার্সেল করে দেওয়ার। লোকটা সুজুকিকে দেখে কোনো কথা না বাড়িয়ে সোজা গুলি চালিয়ে দিল। কিন্তু সুজুকি তো নিনজা বলে কথা, সে বুলেটটাকে এমন ভাবে পাশ কাটালো যেন পাশ দিয়ে কোনো একটা মাছি উড়ে গেল। এরপর সে যা করে সেটা দেখে আপনারও চোখ কপালে উঠবে। সে তার পায়ের হাই হিল জুতাটা দিয়ে লোকটার দিকে আক্রমণ করলো, আর হঠাৎ করেই সেই হিলটা দুটো ধারালো ছুরিতে পাল্টে যায়। ভাবা যায় মেয়েরা শপিং এ গেলে যদি এমন জুতা সাথে রাখে, তাহলে ছিনতাইকারী তো দূরের কথা, বখাটেরাও 100 হাত দূরে থাকবে। লোকটা কোনো মতে নিজেকে বাঁচিয়ে বন্দুক দিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে, কিন্তু সুজুকি আবারও নিজেকে বাঁচিয়ে কয়েকটা নিনজা স্টার তার দিকে ছুড়ে মারে। আর তারপর লোকটার পেছন থেকে এসে তার গয়নাতে এমন এক লাথি মারে যে বেচারা কয়েক সেকেন্ডের জন্য মনে হলো যেন মঙ্গল গ্রহে পৌঁছে গেছে। কিন্তু রাশিয়ান মাল বলে কথা, এত সহজে দমবার পাত্র সে না। সুজুকির ইলেকট্রিক শক দেওয়া লাঠিটাও তার উপরে তেমন কোনো প্রভাবই ফেলে না, উল্টো সে সুজুকিকে ধরে মাটিতে ফেলে দেয়। কিছুটা দূরে এই পুরো অ্যাকশন দৃশ্যটা দেখছিল আরেকটা নিনজা। এই নিনজার নাম কেটো। সে একজন হাই র্যাঙ্কের নিনজা। তার ভাবসাব দেখেই বোঝা যাচ্ছিল সে বিরাট কোনো প্ল্যান নিয়ে এসেছে। এদিকে সেই রাশিয়ান লোকটা তখন সুজুকিকে গুলি করতে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা টুথপিক উড়ে এসে তার হাতে লাগে, আর সে ঘুরে তাকাতেই দেখে একটা সাদা গেঞ্জি পরা, হাফ প্যান্ট পরা ছেলে তার দিকে দৌড়ে আসছে। এটা দেখে লোকটা তার দিকে ভয়ে গুলি চালাতে থাকে, কিন্তু ছেলেটা গুলিগুলোর পাশ কাটিয়ে সোজা এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এক লাফে সে রাশিয়ান লোকটার ঘাড়ে উঠে বসে, আর কয়েক সেকেন্ডেই তাকে মাটিতে শুয়েও ফেলে। এরপর ছেলেটা রাশিয়ান লোকটার দম বন্ধ করে তাকে মেরে ফেলে। হ্যাঁ বন্ধুরা, এই হাফ প্যান্ট পরা ছেলেটাই আমাদের আজকের গল্পের হিরো, আর ওর নাম কুরো। লোকটাকে মারার পর কুরো সুজুকিকে বলে, আচ্ছা আমি গেলাম, বাকি কাজটা তুমি সামলে নিও। এই কথা শুনে সুজুকি তো পুরো থ। সে ভাবছে এই ছেলেটা কে, এত বড় একটা কিল করে তার ক্রেডিট আরেকজনকে দিয়ে দিচ্ছে, পাগল নাকি? তখন কুরো তাকে বলে, আমার এত ক্রেডিট নিয়ে লাভ নেই, অনেক কাজ করে ফেলেছি আজকে, এখন বাসায় গিয়ে এসি ছেড়ে একটা শান্তির ঘুম দেব। বন্ধুরা, আসলে কুরো নিনজা হিসেবে যতটা ভয়ানক, মানুষ হিসেবে ঠিক ততটাই অলস। আর এরপর সে চুপচাপ সেখান থেকে চলে যায় যেন কিছুই হয়নি। কুরো বর্তমানে একটা পুরনো আর সস্তা বাড়িতে একাই থাকে। বাড়িতে তার একমাত্র কাজ হলো খাওয়া, ঘুমানো, আর বোর হয়ে গেলে ফু দিয়ে টুথপিক ছুঁড়ে দেওয়ালে লাগানোর প্র্যাকটিস করা। মানে নিনজা হওয়ার পরেও তার জীবনের লক্ষ্য হলো কিভাবে আরো ভালোভাবে অলস থাকা যায়। ঠিক তখনই হঠাৎ করে কেউ একজন বিনা শব্দে তার ঘরে ঢুকে পড়ে। এই লোকটা হলো তার সিনিয়র কেটো, আর সে তাকে এখানে এসেছিল একটা নতুন মিশন দিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিছু খারাপ নিনজারা মিলে একটা ভয়ানক গ্রুপ তৈরি করেছে, যার নাম আন্ডারগ্রাউন্ড নিনজা বা UN। গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে যে তারা জোন হাই স্কুল নামের একটা স্কুলে ঢুকে নিজেদের আস্তানা গেড়েছে। এই স্কুলটা আবার একটা বিশেষ জায়গায় তৈরি, যেখানে আগে একটা ভাঙাচুরা মিলিটারি স্কুল ছিল, আর সেই জায়গায় এখনো যুদ্ধের সময়ের কিছু গোপন রহস্য আর অস্ত্রশস্ত্র লুকানো আছে। আর আমাদের কুরুর মিশন হলো তাকে একজন ছাত্রের বেশে আন্ডারকভার এজেন্ট হয়ে স্কুলে যেতে হবে, আর আন্ডারগ্রাউন্ড নিনজাদের আসল প্ল্যানটা কি সেটাই খুঁজে বের করতে হবে। এই মিশনে সাহায্য করার জন্য কেটো তাকে একটা স্পেশাল স্যুটও দেয়, আর এই স্যুটের সাহায্যে সে অদৃশ্য হতে পারত। কুরু তো ভাবলো ওয়াও, এবার তো মজা হবে, কিন্তু একটা সমস্যা ছিল। স্যুটটা পরলে শরীরের শুধু উপরের অংশটাই গায়েব হতো, নিচের অংশ মানে প্যান্ট আর পা দেখা যেত। মনে হবে যেন রাস্তায় শুধু একটা প্যান্ট হেঁটে বেড়াচ্ছে। এর যে হাস্যকর দৃশ্য আর কি হতে পারে। কুরু যখন এই হাফ ইনভিজিবল স্যুটটা পরে টাইম পাস করছিল, তখনই টয়লেট থেকে তার এক বান্ধবীর আওয়াজ আসে। সে টয়লেট পেপার চাচ্ছিল। পেপারটা সিটের থেকে অনেক বেশি দূরে রাখা ছিল। মেয়েটা কুরুকে বলে, খবরদার, যদি আমার দিকে তাকাস
তাহলে তোর একদিন কি আমার একদিন। তার কথা শুনে কুরো বলে, আরে কোনো টেনশন করিস না, তুই একজন নিনজার বান্ধবী, এইসব ছোটখাটো বিষয় আমার কাছে কোনো ব্যাপারই না। এটা বলে সে দেয়াল বেয়ে মাকড়সার মতো উঠে মেয়েটার উপর দিয়ে যায় আর তাকে না দেখেই টয়লেট পেপারটার কাছে পৌঁছে যায়। কিন্তু শেষে যখন টয়লেট পেপারটা দেওয়ার জন্য সে মেয়েটার দিকে ঘুরে তাকায় আর ঠিক তখনই তার মুখে ঠাস করে একটা জুতোর বাড়ি এসে পড়ে। ইতিহাসে হয়তো এই প্রথমবার কোনো নিনজাকে এমন ভাবে অপমানিত হতে হলো। যাই হোক, পরের দিন সকালে কুরো স্কুলে গিয়ে পৌঁছায় আর সেখানে গিয়ে সে জানতে পারে এই স্কুলে ভর্তির জন্য তাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। তখন এটা শুনে তার মেজাজটাই খারাপ হয়ে যায়। সে একবার ভাবলো, ধুর কি হবে আর এই মিশন করে, এর চেয়ে তো বাসায় গিয়ে ঘুমানো ভালো। কিন্তু তখনই আবার তার কেটোর রাগী মুখটার কথা মনে পড়ে যায়। আসলে সে কেটোকে বাঘের মতো ভয় পেত আর সে ভাবতে লাগে যে বাপের জন্মে তো বই খুলে দেখিনি, এখন কিভাবে এই পরীক্ষায় পাশ করা যায়। নিজের আকর্ষণীয় চেহারার কারণে কুরো খুব তাড়াতাড়ি নেগুচি নামের একটা মেয়ের নজর কেড়ে নেয়। আসলে নেগুচি নিজেও এই স্কুলের একজন স্টুডেন্ট ছিল আর সে দ্বিতীয়বারের মতো পরীক্ষা দিতে এসেছে। ক্লাসে ঢোকার পর কুরো একবার পুরো ক্লাসটা ঘুরে দেখলো আর তারপর সোজা নেগুচির পাশে গিয়ে বসে পড়লো। সে মোটামুটি শিওর ছিল যে অর্গানাইজেশন তার পাশ করার ব্যবস্থা হয়তো আগে থেকেই করে রেখেছে আর তার ধারণাটা ঠিকই ছিল। তারা মেঝের উপর রঙিন চালের দানা দিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে রেখেছিল। আসলে নিনজাদের চিটিং করার পদ্ধতি তো তাই একটু এরকমই হবে, কি জানি বাপু, আমাদের সময় তো এগুলো ছিল না। আচ্ছা যাই হোক, কুরো যেই না দেখে থেকে উত্তর লেখা শুরু করেছে অমনি নেগুচি ভয়ে মাগো বলে চিৎকার করে ওঠে। তার মনে হচ্ছিল যে মেঝের উপরে পড়ে থাকা চালের দানাগুলো আসলে কোনো পোকা। আর এত সুন্দরী একটা মেয়ের চিৎকার শুনে টিচার বলে, আচ্ছা যদি তোমার সমস্যা হয় তাহলে ওগুলো পরিষ্কার করে নাও। কিন্তু কুরো ভাবলো, আরে সর্বনাশ, কিছু তো করতে হবে, না হলে তো আমি ফেল করব। তাই সে বুদ্ধি করে নিজের রাবারটা নিচে ফেলে দেয় আর সেটা তোলার অজুহাতে খুব চালাকির সাথে একটা কাগজের বল স্টোর মধ্যে ভরে নেগুচির দিকে ফু দিয়ে ছুড়ে মারলো। নেগুচি তখন ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ু খুঁজতে গিয়েছিল আর সে আবারও চিৎকার করে বলতে লাগলো, এইমাত্র কেউ আমাকে ছুঁয়েছে। সে তো টিচারকে সন্দেহ করে বুড়ো খাটাস বলেও গালি দিয়ে ফেললো। কিন্তু স্যার বলে, দেখো বাছা, আমার হাত তো আর রাবারের মতো লম্বা না যে তোমার কাছে পৌঁছে যাবে। তাদের এই ঝগড়ার মাঝেই কুরো তাড়াতাড়ি করে উত্তর লিখতে শুরু করে দেয়। কিন্তু সে গণিতের পেপারটা শেষ করার আগেই ওই টিচার নেগুচিকে সামলাতে তার দিকে এগিয়ে যাচ্ছিল আর তার পা লেগে ওই চালের দানাগুলো নষ্ট হয়ে যায়। এবার তো আর কোনো উপায় ছিল না, তাই কুরো তার শেষ আর সেরা অস্ত্রটা কাজে লাগায় আর সেটা হলো অভিনয়। সে ওখানে হাউমাউ করে কাঁদতে কাঁদতে প্যান্ট ভিজিয়ে দিল। তারপর